আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। এই দিন আমরা বের হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির চারপাশটা ঘুরে ফিরে দেখার জন্য। সেই সাথে সেখানে যে বাংলাদেশের মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা ঘুরে দেখব। আর দেখতেই পাচ্ছেন আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। মানে আমার প্রত্যেকটা ভিডিওতেই হয়তোবা আপনারা খেয়াল করেছেন যে এমন একটা ভিডিও নেই যেখানে আকাশটা মেঘলা নেই বা বৃষ্টি নেই। এবার দেশে আসার পর থেকেই এরকম বৃষ্টি চলছে তো চলছেই। ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার পথে চোখে পড়ল ফ্লাইওভারের এই যে পিলারগুলো আছে, পিলারের সাথে জুলাইয়ের আন্দোলনের যে ভয়াবহ দৃশ্য, সেই ভয়াবহ দৃশ্যের ছবিগুলো এঁকে রেখেছে, যা দেখলে বোঝা যায় যে মানুষ কতটা ভয়ংকর বা নির্দয় পাষাণ হতে পারে, যে একজন মানুষ আরেকজন মানুষের উপরে এরকম অত্যাচার করতে পারে। সত্যি ভাবা যায় না। এই তো ঢাকা ইউনিভার্সিটির গেটটা দেখা যাচ্ছে। তবে এখানে যেতেই একটা জিনিস নজরে পড়ল। এই যে লাল বক্সটা হয়তোবা অনেকেই দেখতে পেলেন, এইটা কিন্তু সেই লেটার বক্স, যেটা এখন প্রায় অকেজোই হয়ে গেছে। হয়তো খুব কমই এটা এখন কাজে লাগে, কারণ এখন তো সেই ইমেলের যুগ, হোয়াটসঅ্যাপ, এইসব ফেসবুক এইসবের যুগ এসে গেছে। নাম দিয়েছে কলাবাগান বুঝলি এইখানে আছে হচ্ছে শিখদের একটা মাজারের মতো অঙ্গুরবে গুরুদুয়ার নানক শাহী মসজিদের মতো দেখছো। হ্যাঁ, ভিতরে পুরাতন। আর এটা হচ্ছে ঢাকা গেট। এই যে এই লাল পাঁচিল যেটা, এই দুই পাশে দুইটা, বাম পাশে শিশু একাডেমি, বাম পাশে শিশু একাডেমি। এই দিন মালিহার এক্সাম ছিল, ও আমাদের সাথে গাড়িতেই ছিল। তো ওকে ওর ডিপার্টমেন্টে এখন নামিয়ে রেখে তারপরে আমরা ঘুরতে বের হব। বিসিএস এর জন্য মানুষ কি পরিমাণ পড়তে আসে, পাগলের মতো লাইন দিয়ে থাকে আগে থেকেই ঢোকার জন্য। মালিহাকে তো ওর ডিপার্টমেন্টে নামিয়ে রেখে আসলাম। এরপরে চলে এসেছিলাম আমরা নাস্তা করতে। এই নাস্তাগুলো কিনেছিলাম আমরা আজোয়া থেকে। তো নাস্তাগুলো কিন্তু খেতে ভালোই ছিল। আর আমরা বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে আমরা নাস্তাটা বাইরেই করব, ঘরে করব না। তো একটা মাঠাও আমরা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল কিমা পুরি আর ওই যে বান, চিকেন বান টান এই টাইপের খাবারই আমরা অর্ডার দিয়েছিলাম। এরপরে আমরা আবার ডিম পরোটাও অর্ডার করেছিলাম। কারণ বাসা থেকে ঠিক করেছিলাম যে আজকে বাইরে এসে ইচ্ছামতো খাওয়া-দাওয়া করব। তো খাওয়া-দাওয়া শেষে চলে এসেছি জাদুঘরের সামনে। এখন এখান থেকে টিকিট করে নেওয়া হবে। আর এখানে দেখলাম ব্যানারে সুন্দর মতো লেখা আছে কবে বন্ধ, কবে খোলা। তো এই ইনফরমেশনের জন্য এই ছোট, ছোট লেখাগুলো আপনাদের জন্য রেকর্ড করে রেখেছিলাম। এই তো আমাদের বাংলাদেশের জাতীয় জাদুঘর। তো এই যে হলুদ জামা পরা একটা লোককে দেখতে পাচ্ছেন, এর সামনেই কিন্তু একটা মুজিবরের বিশাল একটা মূর্তি বানানো ছিল, যেটা জুলাইয়ের আন্দোলনের সময় ভাঙা হয়েছে। খুব ভালো হয়েছে, কারণ ওই মূর্তিটার জন্য এই লেখাটা দেখাই যেত না। এর আগের বারও আমরা গিয়েছিলাম দেশে এসে, তো ওই বারটাতে দেখেছিলাম, এবারটাতে দেখছি যে নাই। খুব ভালো হয়েছে। জাদুঘরে এই যে ইলিশের ছবিটা প্রবেশপত্র দিয়েছে, এটা দেখলাম নতুন করেছে। এর আগের বারটা ছিল না, আমরা যে বারটা ঘুরতে গিয়েছিলাম। তো যাই হোক, এটা তো ১ম ফ্লোর জাদুঘরে। তো ভিতরটাতে আমরা প্রবেশ করলাম। কিন্তু জাদুঘরের একটা ফ্লোর আছে। তো ২ তালা থেকে দেখা আসলে শুরু হয়। তো আমরা এখন ২ তালায় আছি। তো এখানে ১ম এই প্রবেশ করে যা দেখতে পেলাম, মন জুড়ানোর মতো একদম গ্রাম বাংলার যে পরিবেশ সেটাই তুলে ধরেছে। খুব ভালো লাগছিল দেখতে। এখন যে দৃশ্যপটটা দেখতে পাচ্ছেন এটা সুন্দরবনের। সুন্দরবনের এই দৃশ্যপটটা দেখতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। যদিও বাস্তবে এখন পর্যন্ত আমার সুন্দরবন ঘোরা হয়নি। তবে ইচ্ছা আছে বাস্তবে সুন্দরবনটা একবার ঘুরে দেখে আসার। এই পাশটাতে রাখা আছে সব কৃষিজাত পণ্য, যেমন ধান, গম,
ভুট্টা এই টাইপের জিনিস এবং চায়ের গাছ সবকিছুই এখানে বানিয়ে রেখেছে। দেখতে বেশ ভালোই লাগছিল আমাদের। এই পাশটাতে রয়েছে ফল। আমাদের দেশে কি, কি ফল পাওয়া যায় এবং কি, কি ফল হয় সেই টাইপের ফলগুলো এখানে রাখা আছে এবং ফলগুলোর নাম, ফলগুলো কোন মাসে হয় এরকম আরকি আ পুরা ইনফরমেশন দিয়ে রাখা আছে। এরপরেই দেখা মিলল বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে একদম আসল ফুল। এইটা দেখুন কি বিশাল একটা অজগর সাপের চামড়া রেখে দিয়েছে। দেখেই কিন্তু ভয় লাগছিল। এরপরে আরেকটা পাশে চলে আসলাম যেখানে বানিয়ে রেখেছিল বাংলাদেশে যে সকল পাখি পাওয়া যায় সেই পাখিগুলোকে সুন্দর করে মমি আকারে বানিয়ে রেখেছিল। এই সামনে একটা ময়ূর ছিল। আর এরকম ছোট, ছোট অনেক রকমের পাখি এখানে মমি করে বানিয়ে রাখা আছে। যার অধিকাংশই দেখা যায় যে আমি নামই জানি না বা জীবনে কখনো দেখিই নাই। এখন আরেকটা পাশে চলে আসলাম। এই পাশটাতে ছিল গ্রাম বাংলার ব্যবহৃত সব জিনিস। যেমন রান্নার কাজে ব্যবহার করা হয়, কৃষিকাজে বা মাছ ধরার সময় যে জিনিসগুলো ব্যবহার করা হয়, এই টাইপের জিনিসগুলো এই পাশটাতে ছিল। আমি যতবারই জাদুঘরে এসেছি, এই পাশগুলো দেখতে আমার সবসময়ই খুব ভালো লাগে। কেন জানি না এই যে এরকম করে যে বানিয়ে রেখেছে, এগুলো বাস্তবে যখন সামনাসামনি দেখি একদম মনে হয় বাস্তব কোনো দৃশ্য দেখতে পাচ্ছি। এই ভিডিওটাতে একটু লক্ষ্য করুন, এই যে ছোট, ছোট ২ টা বটির মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নারিকেল কুড়ানো। আমরা নরমালি যে বটিগুলা দিয়ে নারিকেল কুড়াই, এইটা কিন্তু দেখতে সেরকম না। দেখুন কি সুন্দর কারুকার্য করা। দেখতে কত সুন্দর লাগছিল। এখন আমরা চলে আসলাম নৌকা যে পাশটাতে রাখা, সেই পাশটাতে। আর এই নৌকাটা আমি যতবার
মিউজিয়ামে এসেছি ততবার দেখতে পাচ্ছি এত বিশাল এই নৌকাটা। এই পাশে যে জিনিসগুলো রাখা আছে এগুলো সবই মাটি দিয়ে বানানো, মাটির হাঁড়ি-পাতিল যা আমাদের ঐতিহ্যের সাথে যায়। আর এখানে বিভিন্ন সময় থেকে সব সংগ্রহ করা সেরকম সব এরকম মাটির হাঁড়ি-পাতিল রাখা ছিল। এরপরে চলে আসলাম আরেকটা পাশে। দেওয়ালে এই যে ছোট, ছোট মাটির ছবির মতো যে ঝুলিয়ে রাখা আছে এগুলো টেরাকোটার জিনিস। এগুলো যখন কাছ থেকে দেখা হয় তখনই বুঝতে পারবেন যে সেই সময় হাত দিয়ে এত সুন্দর নকশা তারা কিভাবে করেছে। এখন যে ছোট, ছোট সিংহাসনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পূজায় ব্যবহার করা হতো সেই সময়। তো সেগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। এগুলো কিন্তু বিভিন্ন রকমের ধাতব দিয়ে তৈরি। এই যে দেখুন একটা অনেক বড় সিংহাসন এগুলো কিন্তু পূজার সময় ব্যবহার করত। এরপরে চলে আসলাম আরেকটা পাশে, যে পাশটাতে রাখা ছিল মূল্যবান সব পাথর দিয়ে মূর্তি বানানো। এগুলো অনেক বছর আগে সব মন্দিরে ব্যবহার করা হয়েছে। সেই সময়কার জিনিসগুলো এখানে রাখা আছে। আর একেকটা মূর্তির যে কারুকাজ সেটা দেখলে সত্যিই অবাক হওয়ার মতো।
মন্দিরে থাকতো তুলে তুলে নিয়ে আসতো, বিক্রি হয়ে যেত, ইয়ে করে যদি বলে ব্ল্যাক মার্কেটে ধরা পড়ছে, মাটি নিচে ফেলে রাখছে যাতে নষ্ট না করে। এই পাশটাতে সব রাখা আছে ছোট, ছোট পালকি মতো বানানো। ১ম এ ভেবেছিলাম এগুলো পালকি। আসলে এগুলো পালকির মতো দেখতে হলেও কিন্তু এগুলো পালকি না। এগুলো সব বাক্স, সেই সময় যে সিন্দুক মতো ব্যবহার করা হতো, এগুলো সেগুলোই। মানে এত সব কারুকার্য করা এই পাশের জিনিসগুলো, এগুলো সব ওই রাজা জমিদারদের সময়কারের সব জিনিস। আর এগুলো দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে। সিন্দুক। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে ঢেঁকি। আর আগে দেখুন ঢেঁকিগুলো কত কারুকার্য করে ব্যবহার করা হতো। কত সুন্দর লাগছে ঢেঁকিগুলো। বর্তমানে তো ঢেঁকির ব্যবহার প্রায় নাই বললেই চলে। এই পাশটাতে এসে অনেক নথিপত্রের মধ্যেই চোখে পড়ল মানুষ বিক্রির দলিল। মানে এটা তাহলে বুঝতে পারছেন কত বছর আগের এই দলিলটা এখানে রাখা আছে। তো এটা দেখে একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে মানুষ বিক্রিরও দলিল হতো একটা সময়।
এগুলো সব হাতির দাঁতের না? অরিজিনাল এখন স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু হাতির দাঁত দিয়ে বানানো। আর এগুলো যখন কাছ থেকে দেখা হয় তখন বুঝতে পারবেন কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হাত দিয়ে করা হয়েছে। এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গলার মালা বানিয়েছিল সেই সময়। আর এগুলোর মধ্যেও সব কারুকার্য করা। মানে তখন তো এত মেশিনের প্রচলন ছিল না, হাতেই কিন্তু এগুলো করা হয়েছে। আর প্রত্যেকটা কখন কিভাবে কত সালে এগুলো বানানো হয়েছে সেগুলোর সবই নিচে লেখা আছে। তো এগুলো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত ছোট ছোট জিনিস কিভাবে তারা হাতে বানিয়েছিল কোনো মেশিনের সাহায্য ছাড়াই। এখন যে পার্টিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতির দাঁত দিয়েই বানানো। আর দেখুন জিনিসটা কিন্তু বেশ বড়। আহ, তো এই এত বড় পার্টি, এই পুরাটা পার্টি হাতির দাঁত দিয়ে বানানো। এর আগে যখন মিউজিয়ামটাতে এসেছিলাম তখন কিন্তু এত ভিডিও বা ছবি তুলতে দিচ্ছিল না, কিন্তু এবার দেখলাম কোনো বাধ্যবাধকতা নেই, যে যার মতো ছবি তুলছে ভিডিও করছে। তো এর আগের বার কিন্তু এরকম ছবি ভিডিও কোনো কিছুই করতে দিচ্ছিল না, বিশেষ বিশেষ জায়গাগুলো ছাড়া। দেখা যাচ্ছিল যে দুই একটা জায়গায় একটু ছবি ভিডিও করতে দিচ্ছিল, কিন্তু বাকি কোনো জায়গায় আর সেরকম ছবি ভিডিও করতে দিচ্ছিল না। এরপরে চলে আসলাম আরেকটা পাশে, যে পাশটাতে রাখা ছিল বিভিন্ন দেশ থেকে সব আনা পুতুল। আর এই পুতুলগুলো দেখতে এত ভালো লাগে, মনে হয় সবগুলো নিয়ে বাড়ি নিয়ে যেয়ে সাজিয়ে রাখি। হুম। তোমার এত বুদ্ধি, এত বুদ্ধি।
এখন চলে আসলাম প্রায় প্রতিটা নারীরই পছন্দের একটা জায়গা, শাড়ি। তো এখানে রাখা ছিল আমাদের দেশের যেসব ঢাকাই মসলিন, কাতান, তারপরে তাঁত, আবার রাখা ছিল জামদানি, এই টাইপের সব শাড়িগুলো রাখা ছিল। আর এখানে আরো অনেক সুন্দর, সুন্দর শাড়ি ছিল যেগুলো অনেক আগে রানী, মহারানীরা ব্যবহার করতেন এবং তাদের শাড়িতে সব সোনা রূপার কারুকার্য করা, সেরকম সব শাড়িও এখানে আসলে দেখা যায়। এরপরে চলে আসলাম নকশি কাঁথা যেখানে রাখা আমাদের দেশের ঐতিহ্যের আরেকটা আ মানে শিল্প। আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।